প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদে ও সুস্থ আছো। আমরা পড়ছিলাম বর্ণালী। আজকে আমরা পড়ব বর্ণালীর প্রকারভেদ। গঠন অনুসারে বর্ণালীকে সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়। প্রথমত পারমাণবিক বর্ণালী, এরপর আণবিক বর্ণালী এবং নিরবিচ্ছিন্ন বর্ণালী। পারমাণবিক বর্ণালী। পরমাণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে যে বর্ণালীর সৃষ্টি করে তাকে পারমাণবিক বর্ণালী বলে। আমরা জানি যে পরমাণুর ইলেকট্রনগুলো, এদেরকে যদি আমরা বাইরের কোনো উৎস থেকে, শক্তির উৎস থেকে শক্তি প্রদান করি, তখন পরমাণুর ইলেকট্রনটি শক্তি শোষণ করে উত্তেজিত হয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে এবং শক্তির উৎস যদি আমরা অপসারণ করি তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে। যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করে তখন শক্তির বিকিরণ করে, অর্থাৎ সে যে পরিমাণ শক্তি শোষণ করেছিল ঠিক সেই পরিমাণ শক্তি সেই ইলেকট্রনটি বিকিরণ করে। এই যে শক্তির শোষণ এবং বিকিরণের ফলে যে বর্ণালীর সৃষ্টি হয় তাকেই পারমাণবিক বর্ণালী বলে। অর্থাৎ শক্তির শোষণ এবং বিকিরণের উপর ভিত্তি করে পারমাণবিক বর্ণালীকে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। প্রথমত পারমাণবিক শোষণ বর্ণালী এবং পারমাণবিক বিকিরণ বর্ণালী। পারমাণবিক শোষণ বর্ণালী কাকে বলে? বাইরের কোনো উৎস থেকে প্রাপ্ত শক্তিকে শোষণ করে পরমাণুর ইলেকট্রন যখন এর নিজ অবস্থানের উচ্চ শক্তি স্তরে গমন করে তখন সৃষ্ট বর্ণালীকে পারমাণবিক শোষণ বর্ণালী বলা হয়। অর্থাৎ ইলেকট্রনটি শক্তি শোষণ করে যখন উচ্চ শক্তি স্তরে গমন করে তখন যে বর্ণালী সৃষ্টি হয় সেটি পারমাণবিক শোষণ বর্ণালী। আর পারমাণবিক বিকিরণ বর্ণালী হলো যখন পরমাণুর উত্তেজিত অবস্থায় উত্তেজিত স্তরের ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন যে বর্ণালী সৃষ্টি হয় সেটি পারমাণবিক বিকিরণ বর্ণালী। মূলত পারমাণবিক শোষণ বর্ণালী এবং পারমাণবিক বিকিরণ বর্ণালীর সমন্বয় রূপটাই হচ্ছে পারমাণবিক বর্ণালী, অর্থাৎ পারমাণবিক শোষণ বর্ণালী এবং পারমাণবিক বিকিরণ বর্ণালীর একত্র রূপটাই হচ্ছে পারমাণবিক বর্ণালী। এরপরে রয়েছে আণবিক বর্ণালী। অণু বা বিভিন্ন যৌগের, আমরা জানি কিভাবে গঠিত হয়, অণু বা যৌগগুলো বিভিন্ন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়। এই অণু এবং বিভিন্ন যৌগ, অণু বা বিভিন্ন যৌগ থেকে যে বর্ণালীর সৃষ্টি হয় তাকে আমরা আণবিক বর্ণালী বলি। আণবিক বর্ণালী সাধারণত বিভিন্ন রকম হয়ে থাকে, যথা মাইক্রোওয়েভ বর্ণালী, অবলোহিত বর্ণালী, অতিবেগুনি বর্ণালী বা এনএমআর বর্ণালী, এভাবে বিভিন্ন রকম আণবিক বর্ণালী হয়ে থাকে যেগুলো তোমরা উচ্চ ক্লাসে জানতে পারবে। এরপরে রয়েছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, যে বর্ণালীতে ব্যবধানবিহীন ক্ষুদ্র থেকে বড় বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট আলোর সমাহার দেখা যায় তাকেই বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী। অর্থাৎ নিরবিচ্ছিন্ন বর্ণালীতে কি থাকবে? এরা ক্ষুদ্র থেকে বড় বিভিন্ন কম্পাঙ্ক অর্থাৎ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আমরা রং দেখতে পাবো, রঙের সমাহার দেখতে পাবো। তোমরা এর একটা কমন উদাহরণ জানো যে তোমরা সবাই আকাশে রংধনু দেখেছো। দেখো রংধনুর রঙের মধ্যে, অর্থাৎ এই বর্ণালীর মধ্যে কোনো ব্যবধান নাই, কোনো এখানে ফাঁকা নেই, অর্থাৎ ব্যবধানবিহীন বর্ণালী। এবং এই বর্ণালীর বিভিন্ন রং বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের বা বিভিন্ন কম্পাঙ্কের হয়ে থাকে। এই যে বিভিন্ন কম্পাঙ্কের ব্যবধানবিহীন যে বর্ণালীর সমাহার, এটিই হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। তোমরা সংজ্ঞাগুলো ভালোভাবে পড়বে। এরপর আমরা পড়ব হাইড্রোজেন বর্ণালী। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদের এই টপিকস থেকে বা এই চ্যাপ্টার থেকে। সাধারণত এই অধ্যায় থেকে যে ২ সেট কোশ্চেন হয় তার ১ সেট বেশিরভাগ এই হাইড্রোজেন বর্ণালী থেকে হয়ে থাকে। তাহলে এটি একটু ভালো করে বুঝবা। আমরা জানি যে হাইড্রোজেন অণুটি ২টি
হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত। যখন আমরা এই হাইড্রোজেন গ্যাস বা হাইড্রোজেন অণুতে আমরা যদি কোনো শক্তি প্রয়োগ করি, তাহলে প্রথমে কি হয়, এই হাইড্রোজেন অণুটি বা হাইড্রোজেন গ্যাসটি পরমাণুতে বিভক্ত হয়ে যায়। আমরা জানি যে হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে। এই একটি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে শক্তি শোষণ করে। অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তির বিভিন্ন শক্তি স্তরে যেতে পারে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে অসীম শক্তি স্তরে এই ইলেকট্রনটি গমন করতে পারে। এবং আমরা যদি এই শক্তির উৎসটাকে অপসারণ করি, তখন এই ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে গমন করে এবং নিম্ন শক্তি স্তরের বিভিন্ন শক্তি স্তরে আসতে পারে। এবং এর ফলে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আমরা বিভিন্ন বর্ণালীর রেখা পাবো, অর্থাৎ অনেকগুলো রেখার সমাহার পেতে পারি। কারণ কি, ইলেকট্রনটি নিম্ন শক্তির বিভিন্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করবে এবং সেখান থেকে যখন ফিরে আসবে তখন কি করবে, শক্তি বিকিরণ করবে। আর এই বিকিরণের ফলেই কি তৈরি হবে, হাইড্রোজেনের বর্ণালী তৈরি হবে এবং তখন আমরা অনেকগুলো রেখা দেখতে পাবো। বিভিন্ন বিজ্ঞানী এই হাইড্রোজেন বর্ণালী নিয়ে বিভিন্ন পরীক্ষা করেছেন এবং তারা বিভিন্ন রেখা পেয়েছেন এবং তাদের নাম অনুসারে এই রেখার সিরিজ বা এই সিরিজগুলোকে লাইমেন, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফুন এবং হামফ্রিস সিরিজ বলা হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রনগুলো তোমরা দেখো যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন বিভিন্ন শক্তি স্তরে গমন করছে এবং যখন এই গমন করবে তখন শক্তির যে বিকিরণ ঘটাবে, এই বিকিরণের ফলেই আমরা রেখার বিভিন্ন রেখার তরঙ্গ পাবো এবং এই তরঙ্গের মাধ্যমে আমরা হাইড্রোজেন বর্ণালীটা পেয়ে থাকি। চলো আমরা একটু দেখি, যখন ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে অসীম শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তরে ফিরে আসবে, তখন যে বর্ণালীটা আমরা পাবো, যে বর্ণালীর সমাহার পাবো, সেই সিরিজটাকে আমরা বলবো লাইমেন সিরিজ। ইলেকট্রনটি যখন উচ্চ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে, দ্বিতীয় শক্তি স্তরে গমন করবে, তখন আমরা যে সিরিজটি পাবো সেটি হবে বামার সিরিজ। এভাবে তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে আমরা তাকে বলবো প্যাসচেন সিরিজ। ইলেকট্রনটি যদি উচ্চ শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে, তাহলে আমরা তাকে বলবো ব্র্যাকেট সিরিজ। যদি পঞ্চম শক্তি স্তরে ফিরে আসে, তাহলে আমরা তাকে বলবো ফুন সিরিজ। এবং ইলেকট্রনটি যদি সপ্তম, অষ্টম, নবম এভাবে অসীম শক্তি স্তর থেকে যদি ষষ্ঠ শক্তি স্তরে ফিরে আসে, তাহলে আবিষ্কারকের নাম অনুসারে আমরা যে রেখাগুলো পাবো হাইড্রোজেন বর্ণালীর, তাকে বলা হয় হামফ্রিস সিরিজ। এখানে আরেকটি বিষয় খেয়াল করো যে লাইমেন সিরিজটা আমরা পাবো অতিবেগুনী অঞ্চলে, অর্থাৎ লাইমেন সিরিজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটি যখন প্রথম শক্তি স্তরে ফিরে আসবে এবং ওই বিকিরণ ফলে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাবো সেটি কোন অঞ্চলে পাবো, অতিবেগুনী অঞ্চলে। বামার সিরিজে পাবো দৃশ্যমান অঞ্চলে এবং প্যাসচেন, ব্র্যাকেট, ফুন এবং হামফ্রিস সিরিজে আমরা পাবো অবলোহিত অঞ্চলে। তোমরা এগুলো একটু ভালো করে পড়বে, কারণ এখান থেকে এমসিকিউতে প্রশ্ন হতে পারে। এবং এই যে N1 এবং N2 অর্থাৎ বিজ্ঞানীর নাম অর্থাৎ এই সিরিজের নাম অনুযায়ী আমাদের N1 এর মানটা আমাদের মনে রাখতে হবে। কারণ প্রশ্নে আমাদের N2 বলা থাকতে পারে, কিন্তু N1 টা আমাদের সিরিজ থেকে বুঝতে হবে। এর জন্য সিরিজগুলো এবং N1 এর মানগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এবং এই যে সিরিজ আমরা পাচ্ছি, বিভিন্ন রেখা পাচ্ছি, বিভিন্ন তরঙ্গ সংখ্যা পাচ্ছি বা তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, এইটা আমরা বের করতে পারবো বামার-রিডবার্গ সমীকরণ থেকে। চলো দেখে নিই বামার-রিডবার্গ সমীকরণটা কি। বামার-রিডবার্গ সমীকরণ হচ্ছে 1/λ সমান z স্কয়ার RH ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। অর্থাৎ আমরা জানি যে তরঙ্গ সংখ্যা নিউ বার সমান 1/λ, এটা আমরা জানি। এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, RH রিডবার্গ ধ্রুবক, N1 এবং N2 এর মানটা আমরা এই যে এই সিরিজ থেকে পাবো। এটি প্রশ্নে বলাও থাকতে পারে অথবা আমাদের এই সিরিজ থেকে বুঝতে হবে।
যেমন আমরা যদি বলি প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজের ইলেকট্রনটি সপ্তম শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে ফিরে আসে। তাহলে প্যাসচেন সিরিজের জন্য N1 এর মান হবে কত? 3। N1 এর মান হবে 3 এবং N2 এর মান হবে 7। কারণ আমি বললাম সপ্তম শক্তিস্তর থেকে সেটি নিম্ন শক্তিস্তরে আসে এবং নিম্ন শক্তিস্তর এক্ষেত্রে প্যাসচেন সিরিজের জন্য 3। তাহলে এখন আমাদের যেটা লাগবে সেটি হচ্ছে এই রীডবার ধ্রুবকের মান। রীডবার ধ্রুবকের মানটা মিটার, সেন্টিমিটার বা ন্যানোমিটারে থাকতে পারে। যেমন 1.09678 × 10⁻7 পার মিটার অথবা সেন্টিমিটার অথবা 1.09678 × 10⁻2 পার ন্যানোমিটার। বিভিন্ন আ এটা ইউনিটে থাকতে পারে। তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি বা তোমাদের জন্য আমার একটা সাজেশন থাকবে যে তোমরা এই ইউনিটটা অর্থাৎ রীডবার ধ্রুবকের মানটা চেষ্টা করবে ন্যানোমিটারে রাখার জন্য। কারণ তোমরা তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে তরঙ্গদৈর্ঘ্যগুলো পড়েছ সেগুলো কিন্তু ন্যানোমিটারে মুখস্থ করেছ এবং দৃশ্যমান আলোর যে তরঙ্গদৈর্ঘ্যগুলো পড়েছ সেগুলোও ন্যানোমিটারে পড়েছ। কাজেই এই রীডবার্গ ধ্রুবকের মান যদি তুমি ন্যানোমিটারে বসাও তাহলে ল্যামডার যে মান অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটি তুমি পাবে সেটি ন্যানোমিটারে পাবে। এর জন্য তোমার ক্ষেত্রে বা তোমার জন্য খুব সহজ হবে এটাকে তড়িৎচুম্বকীয় বর্ণালী বা দৃশ্যমান অঞ্চলের যে রংগুলো রয়েছে তার যে তরঙ্গদৈর্ঘ্য রয়েছে তার সাথে কম্পেয়ার করা সহজ হবে। কাজেই তোমরা চেষ্টা করবে যে এটা প্রশ্নে পার মিটার বা পার সেন্টিমিটার যেটাই থাকুক তোমরা এটাকে পার ন্যানোমিটারে কনভার্ট করে নিবে। আর হাইড্রোজেন পরমাণুর যদি থাকে বর্ণালী প্রশ্নে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সেক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাই হাইড্রোজেনের পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে আমাদের এখানে জেড এর মান বা পারমাণবিক সংখ্যার মান 1 এর কারণে জেডটা না বসালে হবে। এটা আমরা অন্য যে কোনো আয়ন অর্থাৎ এই যে সমীকরণটা 1/λ = z² RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2² এটা আমরা হাইড্রোজেন ব্যতীত অন্য যে কোনো আয়ন বা মৌলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমাদের অবশ্যই জেড এর মানটা বসাতে হবে। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মানটা 1 জন্য না বসালেও চলে। যেমন এভাবে আমরা লিখতে পারি 1/λ সমান RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। যেখানে n1 এবং n2 হচ্ছে পূর্ণ সংখ্যা। অর্থাৎ n1 এবং n2 এর মান কখনোই ভগ্নাংশ বা দশমিকে হবে না। যেমন 1.5, 1.75 বা 2.5, 3.5 এরকম দশমিকে হবে না। এটা সবসময় পূর্ণ সংখ্যা হবে। কাজেই এগুলো তোমরা ভালো করে পড়বে। এখান থেকেই মূলত গ এবং ঘ নাম্বারের যে প্রশ্নটা হয় সেটা এখান থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি কি ধরনের প্রশ্ন হয় বা গাণিতিক সমস্যাগুলো কেমন হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমাদের যা আলোচনা করা হলো এগুলো ভালো করে পড়বে, সংজ্ঞাগুলো পড়বে এবং এই যে সিরিজগুলো মনে রাখবে এবং সূত্রটা মুখস্থ করবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। পরবর্তী ক্লাসে জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।